স্মার্ট গৃহিণীদের জন্য বাড়িঘর পরিষ্কার রাখার এবং রান্নাঘরের অনেকগুলা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। নতুন আপুদের কাজে আসবে। আর যারা পুরনো গৃহিণীরা আছেন তাদের কাছ থেকে তো শেখার কোনো শেষ নেই। তো আমারও অনেক কিছু শেখার আছে, কিন্তু নতুন অনেক আপুরাই সংসার শুরু করেছেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমারই আজকে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। ডাইনিং টেবিল অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা ফার্নিচার। তো সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখলেই ভালো হয়। তো সেটা শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ফুল কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য বাড়ায়। যে কোনো কর্নারে বা রুমে, ডাইনিং টেবিলে বা সোফার যে কর্নার টেবিলে যেখানেই এক দুইটা ফুল রাখবেন, দেখবেন অনেকটাই সৌন্দর্য বেড়ে ওঠে। আমি গিয়েছিলাম বাহিরে আর নিয়ে আসছি ফুল। তো সেই ফুলগুলাই একটু গুছিয়ে রেখে দিলাম। যখনই আমরা খাবার দাবার খাই, প্লেট বাটি যাই ময়লা হয়, ধুতে হয়, ওগুলা যদি সাথে সাথে আপনি ধুয়ে নেন, তাহলে দেখা যাবে কি আপনার অনেকটাই কাজ কমে যাবে এবং মাথার প্যারাও কমে যাবে। তো আমার তো এটা হয়, অনেকগুলা জমে গেলে মাথা মনে করেন যে একদম ঘোরানো শুরু করে দেয়, যে আমি কখন এগুলা ধুবো, কখন এগুলা পরিষ্কার করব। ডাইনিং টেবিলে যখনই খাবার দাবার খাওয়া হবে, যা অন্যান্য কাজগুলা করবেন, তখন সাথে সাথেই চেষ্টা করবেন যে এগুলাকে একটু সরিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে মুছে নেওয়ার। আর গ্লাস ক্লিনার দিয়েও কিন্তু মুছে নেওয়া যায়, এমনিতেও কিন্তু ভিজা ন্যাকড়া দিয়ে ভিজিয়ে মুছে নেওয়া যায়। তবে গ্লাস ক্লিনার দিয়ে মুছলে বেশি চকচকে হয়। তা না হলে ঘরে তৈরি ক্লিনজার দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু ঘরে তৈরি ক্লিনজার দিয়েও তৈরি করে থাকি, মাশাআল্লাহ একদম চকচকা থাকে। ডাইনিং টেবিলটা মনে করেন যে ঘরে যাদের খুবই ছোট ঘর বা ছোট্ট একটা রুমকে ডাইনিং এবং ড্রয়িং হিসেবে ব্যবহার করা হয়, তো সেসব আপুরা দেখবেন ডাইনিং টেবিলটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কারণ ওই যে ডাইনিং এবং ড্রয়িং একসাথে যে কোনো মেহমান আসলে এই রুমে এসেই বসবে। তো আমারও কিন্তু ঠিক সেরকমটাই, সবসময় চেষ্টা করি আমি ডাইনিং এবং ড্রয়িং রুমটাকে একটু গুছিয়ে রাখার জন্য। যেটাই আমার আছে সেটা দিয়েই গুছিয়ে গাছিয়ে পরিপাটি টিপটপ রাখার জন্য। তো আমি টেবিলটা পরিষ্কার করে রান্নাটা দিয়ে আমি ম্যাটগুলা দিয়ে দিলাম। চা খাওয়ার পর চায়ের কিছুটা লিগার থেকে যায় বা চা পাতা থেকে যায়, তো সেটা কিন্তু আমরা গাছের গোড়ায় দিতে পারি, তাহলে কিন্তু সার হিসেবে ব্যবহার করা হয় এবং সার হিসেবে ব্যবহার করা যায়, গাছের খুবই গ্রোথ ভালো হয়। তো আমার সকালে চায়ের লিগার ছিল এটা, তো সেটা আমি দিয়ে দিলাম। অনেক দিন জমিয়েও কিন্তু একটা বাটির পাত্রের মধ্যে যদি অনেক দিন জমিয়ে চায়ের গাছের গোড়ায় দেন, তাহলেও কিন্তু অনেক উপকারে আসে, গাছের গ্রোথ অনেক ভালো হয়। থালা বাসন রাখার বা পাতিল রাখার র্যাক তো অবশ্যই আমার মনে হয় ঝুড়ি এরকম সবার বাসায় একটা থাকে। তো সেটাকে যদি 2 দিন পর পর যদি এভাবে ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করা হয়, তাহলে দেখবেন কি এটা একেবারে চকচকে নতুন থাকবে। তো এটাকে তো আমি প্রায় 7 বছর উপরে হয়ে গেছে আমি ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ এখনও চকচকে আছে। তো আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখার 2-3 দিন পর পরে আমি এটাকে ধুয়ে দেওয়ার চেষ্টা করি, যেন পানির যে একটা আছে সেটা যেন একেবারে বসে না যায়। আর বেশি লেট করে ধুলে কিন্তু নিজেরই কষ্ট হয়। রান্নাঘর আমার বেশি একটা ডিপ ক্লিন করা লাগে না। কিছু কিছু জিনিস আছে সপ্তাহে একবার ধুলে বা 15 দিনে একবার ধুলে হয়ে যায়, কিন্তু রেগুলার ইউজের জিনিসপত্রগুলো সবসময় আমি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ধুয়ে ফেলি। এতে করে কিন্তু আমার রান্নাঘর মাসে বা 15 দিনে, 1.5 মাসে, 2 মাসে ডিপ ক্লিন করা লাগে না। এতে করে আমার সবগুলা জিনিস পরিষ্কার থাকে। আর যদি আমি জমিয়ে রাখি, এমনিতে পানি দিয়ে খলিয়ে রেখে দেই, তাহলে দেখা যায় কি দাগটা বসে যায় আর জিনিসগুলোও সুন্দর থাকে না। একেবারেই যখন আমরা 1 মাস বা 15 দিন পর
মেজে ঘষে ধুতে যাই তাহলে দেখা যায় কি রঙটাও হালকা হয়ে যায়। আর প্রত্যেক দিনেরটা যদি প্রত্যেক দিন আমরা ধুয়ে নিই জিনিসটাও ভালো থাকে, দাগও বসে না এবং আমাদের কষ্টটাও খুব কম হয়। মাছ মুরগি কাটার পর দাটাকে অবশ্যই ভালোভাবে এভাবে ঘষে ধুয়ে নেবেন, কারণ কখন কিভাবে আপনার ঘরে হয়তোবা আরও সদস্য আছে এটা সেটা কেটে নেয়, তো হয়তোবা উনি জানবে না যে আপনি মাছ মুরগি কেটে রাখছেন। তো সবসময় চেষ্টা করবেন দাটাকে এভাবে ধুয়ে পরিষ্কার রাখার জন্য। তো আমি তো সবসময় মাছ মুরগি যখন ধুই সাথে সাথে এটাকে কিন্তু ধুয়ে নিই, ধুয়ে পরিষ্কার করে আবারও রেখে দিই, তা না হলে দেখবেন বাজে একটা স্মেল আসে এবং দাঁটাও কেমন জানি হয়ে থাকে। যে কোনো জিনিস আপনি ধোয়ার পর, মাছ মুরগি ধোয়ার পর অবশ্যই সিঙ্কটাকে আপনি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর অন্যান্য কাজগুলা করবেন, কারণ মাছ মুরগির মধ্যে অনেক ময়লা থাকে, অনেক ব্যাকটেরিয়া থাকে, এগুলা কিন্তু অন্যান্য খাবারের মধ্যে প্রবেশ করবে। তার জন্য সবসময় সিঙ্কটাকে ধুয়ে তারপর আপনি ব্যবহার করবেন। আমাদের সবার ঘরে কম বেশি কাঠের ফার্নিচার আছে, তো যাদের কাঠ কালার ফার্নিচারগুলো আছে তারা দেখবেন সপ্তাহে 2 বার মুছলেও হয়ে যায়। এরকম কালো ফার্নিচার যেগুলো আছে ওগুলা প্রত্যেক দিন মোছা দিতে হয়। প্রত্যেক দিন একবারের জায়গায় যদি 2 বার মোছেন তাহলে আরও বেশি ভালো হয়। তবে আমি একবারেই মুছে নিই, একবারে বেশি পারি না, সংসারে অন্যান্য কাজগুলাও তো করতে হয়। তো প্রত্যেক দিন একবার হলেও সুন্দর মতো এভাবে করে মুছে নেবেন। আর মাসে একবার চেষ্টা করবেন কি একটা কাপড় ভালোভাবে ধুয়ে একেবারে নিংড়ে যেন পানি না থাকে ওই কাপড়টা দিয়ে একটু মুছে নেবেন, দেখবেন আপনার ফার্নিচারগুলো একবারেই চকচকে থাকবে। আর যদি পারেন অলিভ অয়েল বা সরিষার তেল দিয়ে একটুখানি মুছে নেবেন একটা পাতলা সুতির কাপড়ে করে, তাহলে আপনার ফার্নিচারগুলো অনেক সুন্দর এবং চকচকে থাকবে। আমাদের ঘরে জানালার পরিমাণটা অনেক বেশি আর দরজাও আছে, তো ধুলাবালু প্রচুর পরিমাণে পড়ে, তো যে টিপসটা ফলো করি সেটাই দেখে মানে বলে দিলাম। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার চ্যানেলের মধ্যে প্রত্যেক দিনের কাজকর্ম এবং খাওয়া দাওয়া খুবই সাধারণ লাইফস্টাইলটাই আমার চ্যানেলের মধ্যে শেয়ার করি, আর সেটাই আপনাদের কাছে ভালো লাগে। আর এই তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার অন্যান্য ভিডিওগুলো চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর এদিকে চাদরগুলাকে আমি গুছিয়ে রেখে দিয়েছি। এই ড্রয়ারটা প্রথমে আমি একটু মুছে নিয়েছি, তারপর একটা সুতির কাপড় বিছিয়ে নিলাম। যে কোনো পুরানো কাপড় দিলেই হবে, তাহলে নিচে দেখা যায় কি ময়লা লাগে না। আর একটা ঘরে দেখবেন কাপড় যদি এলোমেলো থাকে তাহলে দেখবেন কি সবচেয়ে বেশি ঘরটা এলোমেলো লাগে। তো কাপড়গুলাকে প্রথমেই আপনি ঘরে যেই কাপড়েই থাকুক কাপড়গুলাকে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রেখে দিতে পারেন। তো ডিপ ফ্রিজ বলেন আর লম্বা এবং নর্মাল মিলিয়ে যে ফ্রিজ থাকে সেটা বলেন, আর শুধু ডিপ ফ্রিজ বলেন, বক্স হোক আর প্যাকেট হোক, এগুলাকে যদি গুছিয়ে রাখেন তাহলে দেখবেন অনেক বেশি জায়গা নেয়, অনেক বেশি জিনিসপত্র রাখা যায়। তো আমার ডিপ ফ্রিজে আমি প্যাকেট রাখি না, শুধুমাত্র যে বক্সগুলা রাখি। তো বক্সগুলো আমি গুছিয়ে দেখেন একটার উপর একটা সুন্দর মতো রেখে দিচ্ছি। কতগুলা বক্স রেখেছি, আরও অনেক বক্স কিন্তু এখানে রাখা যাবে। যে কোনো জিনিস গুছিয়ে রাখলে অনেক বেশি জায়গা নেয় এবং বেশি জিনিস রাখা যায়। তো আমি আরও অনেক কিন্তু জিনিস রাখতে পারবো। আর ডিপ ফ্রিজে দেখবেন একটুখানি বেশি খোলা রাখলে ঘেমে যায়, তো ঘেমে যাওয়ার পর সাথে সাথে যদি এভাবে মুছে রাখেন তাহলে দেখবেন কি ওই পানিটা ভিতরে পড়ে না। আর এই পানিটাই কিন্তু যেটা লেগে থাকবে সেটা কিন্তু আবার বরফ হয়ে থাকবে, বৃষ্টি লাগবে, দেখতেও খারাপ লাগবে। সাথে সাথে মুছে তারপর ঢাকনাটা লাগিয়ে দিবেন। আমি কিছু বক্স গুছিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু ঘেমে গেছে, আর আমি সাথে সাথে মুছে তারপর রেখে দিচ্ছি। আর আমি চাই কি ফ্রিজ যেন অনেকদিন পর পর ধুতে হয় সেটা চেষ্টা করি। ফ্রিজ ধোয়া কিন্তু কষ্ট আছে, আর এমনিতেও অসুস্থ হওয়ার পর থেকে আমার ঠান্ডার সমস্যা আরও বেড়ে গিয়েছে। তো তার জন্য আমি চেষ্টা করি আমি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি যেন অনেকদিন পর পর ধুতে হয়। আমরা যারা গৃহিণী আছি রান্নাঘরে দেখবেন দিনের অনেকটা সময় কেটে যায়, বেশিরভাগ সময় রান্নাঘরে কেটে যায়।
সেই রান্নাঘরটাকে যদি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে না রাখি ভালো লাগে বলেন? তো মনেরও শান্তি আছে, চোখেরও শান্তি আছে। আর এখানে দেখেন, এইখানে আমার যে একটা ক্যাবিনেট আছে সেটার উপরে যে ওড়নাটা ছিল সেটা আমি উঠিয়ে নিয়েছি। আমাদের মানে আমি যে জামা পরি না, ওই জামার ওড়নাগুলা তো ভালোই থাকে। তো ওড়নাগুলাকে আমি এখানে বিছিয়ে দেই। একেক মানে কিছুদিন পর, পর পাল্টিয়ে দেই। দেখতে ভালোই লাগে। এভাবে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ঘরের পুরনো ওড়নাগুলা এভাবে করে বিছিয়ে রাখতে পারেন। এগুলা কিন্তু বিভিন্ন ক্যাবিনেটের উপরে বা ছোট, ছোট করে কেটে বিভিন্ন কাজেও ব্যবহার করা যায়। তো আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর তাছাড়া দেখবেন ছোট, ছোট টাওয়ালগুলা কিনে আনতে হয়। তো ওটা যে যতই হোক, ৳20 হোক আর ৳25 হোক আর ৳30 হোক, টাকা দিয়ে কিন্তু কিনে আনতে হয়। আর পুরানো কাপড়গুলা যদি আমরা এরকম করে ছোট, ছোট করে কেটে ব্যবহার করতে পারি, আর আমাদের যদি ৳20 হোক আর ৳100 হোক সেটা যদি বেঁচে যায় তাহলে কম কি বলেন? রান্নাবান্না করি আর যাই করি, চুলার আশপাশটা সবসময় সাথে, সাথে মোছার চেষ্টা করবেন। যদি সাথে, সাথে আপনি পরিষ্কার করেন তাহলে দেখবেন আপনার কষ্টটা খুবই কম হবে। তো আমি তো সাথে, সাথেই আমি চুলার আশপাশ এবং চুলা পরিষ্কার করে নেই, সিঙ্কটাকে পরিষ্কার করে নেই। এতে করে আমার কষ্টটা খুবই কম হয়। রুমের মধ্যে বিছানা কিন্তু অনেকটাই এই যে রুমের মধ্যে আর কি বিছানাটা গোছানোটা অনেকটাই মানে বড় ভূমিকা পালন করে। তো বিছানাটা যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখি, মনে হয় কি রুমের অনেকটা অংশই গোছানো হয়ে গেছে, অর্ধেকের চেয়েও বেশি গোছানো হয়ে গেছে। তো তাই সবসময় চেষ্টা করবেন ঘুম থেকে ওঠার পর বিছানাটা আগে গুছিয়ে নেওয়ার। তো আমি যেটা করি, ঘুম থেকে ওঠার পর আগে বিছানাটা গুছিয়ে নেই। তা না হলে মনে হয় কি সারা ঘর এলোমেলো হয়ে আছে। তো এই তো রুমটা আমি গুছিয়ে নিলাম। আর জায়গার জিনিস সবসময় জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রুম কখনোই এলোমেলো মনে হবে না। তো আমি হিজাবটা জায়গা মতো রেখে দিয়েছি। আমি কেক বানিয়েছিলাম আর এই যে মেজারমেন্ট কাপগুলা যা, যা খুলেছিলাম বিটারগুলা তো সবকিছুই আমি জায়গা মতো রেখে দিয়েছি। জায়গার জিনিস জায়গায় রাখলে রান্নাঘর বলেন আর ঘর বলেন, রুম বলেন, বেডরুম বলেন, কোনোটাই এলোমেলো মনে হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে। তো নতুন আপুরা আছেন, তো নতুন আপুদের জন্য, নতুন সংসার শুরু করেছেন তাদের জন্যই আমার আজকের টিপসগুলা আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করা। যখনই আমরা ডিম নিয়ে আসবো বাহির থেকে, তো ডিমগুলাকে আমি অবশ্যই ধুয়ে রাখি। তো ধুয়ে রাখার চেষ্টা করবেন। তো যারা না ধুন, তো এটা হচ্ছে নিজস্ব মতামত। তবে আমার মতামত হচ্ছে ধুয়ে রাখা। আমি এখানে কিছুটা ভীম আর ভীম লিকুইড দিয়ে ২-৩ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তো সেটাকে আমি ধুয়ে এখন পানি ঝরার পর ফ্রিজে রেখে দিয়েছি। আর অতিরিক্ত সময় নিয়ে ডিমগুলাকে ভিজিয়ে রাখবেন না। ডিমের গায়ে কিন্তু অসংখ্য ছিদ্র আছে, সেটা আমরা খালি চোখে দেখতে পাই না। তো তার জন্য ২-৩ মিনিট বা বড় জোর ৪-৫ মিনিটের বেশি ভিজিয়ে রাখবেন না, বা মানে ডিমগুলাকে ধুয়ে তারপর পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিবেন। তো আমি সবসময় চেষ্টা করি ডিমগুলা আনার পর বাহির থেকে ধুয়ে তারপর ফ্রিজে রাখার জন্য, আমার জন্য সুবিধা হয়। যেসব সবজিগুলা সবুজ কালার থাকে এবং আপনার কাছে ভালো লাগে রান্নার পরও সবুজ কালার থাকতে, তো সেই সব সবজিগুলাকে চেষ্টা করবেন কম ঢেকে রান্না করার জন্য। আমার কাছে সবুজ কালার সবজিগুলা সবুজ রাখতেই ভালো লাগে। তো যতটুকু পারি চেষ্টা করি সবুজ রেখে রান্না করার জন্য। তো সবুজ রাখতে চাইলে কিন্তু ঢাকনাটা কম ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি ঢেঁড়স আর করলা ভাজি আজকে করতেছি। তো সেটাকে এই যে দেখেন একটু নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব, তারপর কিন্তু ঢাকনাটা উঠিয়ে তারপর ভাজা ভাজা করে নিব। এতে করে ঢেঁড়সের যে কালারটা আছে সেটা সুন্দর থাকবে, ভালো লাগবে। এগুলা হচ্ছে আমার মার গাছের ঢেঁড়স, খুবই সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। এদিকে আলু দিয়ে করলা ভাজি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় এরকম সবুজ সবুজ করলা ভাজি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। এতে করে কিন্তু খাবারের গুণাগুণও অটুট থাকে, ভালো থাকে। তো এই তো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকের টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানি না, কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন।
আর এদিকে যখনই যে কোনো বক্স বা ঝুড়ি সব কিছু আপনি মানে যে যখন যেটার মধ্যে যাই রাখেন না কেন, চেষ্টা করবেন শুকনা কাপড় দিয়ে হলেও মুছে তারপর জায়গা মতো রাখার জন্য। এতে করে কিন্তু আপনার বক্সগুলো অনেক দিন পর পর ধুলেও ভালো থাকবে, বা ভিজা একটা ন্যাকড়া দিয়ে মুছে রাখার চেষ্টা করবেন। আর এখন আমি রুটি বানিয়েছিলাম, তার জন্য আশপাশটাও আমি একটু মুছে তারপর রেখে দিয়েছি। রমজান মাস বলেন আর এমনিতেই বলেন, আমরা কিন্তু ভাজা পোড়া খেয়ে থাকি, তারপর ফ্রাই করে থাকি। বিশেষ করে রমজান মাসে অনেক বেশি আমরা ভাজা পোড়া খেয়ে থাকি। তার জন্য কিন্তু তেলটাকে পরিষ্কার না করে দিলে কেমন জানি খাবারটা পরবর্তীতে কালো কালো হয়ে যায়। তো তেলটাকে এভাবে যদি একটু পরিষ্কার করে তারপর ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর খাবারটাও নষ্ট হয় না, দেখতেও খারাপ দেখা যায় না, কালো হয় না। আমি প্রথমেই তেলটাকে গরম করে নিয়েছি, তারপর একটা চালনির উপরে টিস্যু পেপার দিয়ে সুন্দর মতো রেখে দিয়েছি। এই যে দেখেন সুন্দর মতো তেলটা কিন্তু এই যে ফিল্টার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আবার রিউজ করা যাবে। এটা এভাবে করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এভাবেই তেল পরিষ্কার করে থাকি। আর আমাদের ঘরে দেখবেন পাস্তা, নুডলস সবাই খেয়ে থাকি। তো এখানে আমি পাস্তাটাকে সিদ্ধ করে চালনির মধ্যে আমি ছেঁকে নিলাম। তারপর আমি এই যে পাস্তাটাকে সাথে সাথে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সাথে সাথেই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, আর এটার মধ্যে কিছুটা আমি লবণ আর তেল মাখিয়ে নিব। এতে করে না অনেকক্ষণ যাবত এটা যে একটার সাথে একটা লেগে যাবে না। আর এমনিতেই যদি তেল ছাড়া রেখে দিই, একটার সাথে আরেকটা লেগে যাবে। আর লবণটা হচ্ছে অনেক সময় পাস্তার মধ্যে দেখবেন লবণ হতে চায় না। সিদ্ধ করার সময় কিছুটা লবণ দেই, আর এমনিতে আমি কিছুটা লবণ দিয়ে থাকি। কিছুটা তেল দিয়ে এখন আমি মাখিয়ে নিলাম, এতে করে অনেকক্ষণ যাবত কিন্তু এটা থাকবে। রুটি পরোটা তো আমরা ফ্রোজেন করে থাকি, এরকম দেখবেন যে কোনো আটার প্যাকেট বলেন বা এরকম নর্মাল প্যাকেট বলেন, আমরা মানে কেটে তারপর ওই বক্স অনুযায়ী রেখে দেই। তো আমার পরোটাগুলো শেষ হয়ে গেছে, আমি এখানে হুইল পরোটা দিয়ে ধুয়ে এবং শুকিয়ে রেখে দিব। তো একটা একটা করে করে আমি যে কাপড়ের ক্লিপ আছে সেটা দিয়ে রেখে দিব। আমি প্রত্যেকবারই যতবারই আমার রুটি পরোটা রাখি, তো এগুলাকে কিন্তু আমি ধুয়ে আবার রেখে দেই। আবার একবারের জায়গায় দুইবারও কিন্তু ব্যবহার করা যায়। তো এই তো ধোয়া হয়ে গেছে, এখন আমি ঝুলিয়ে রেখে দিব। কাঠের যে ফার্নিচারগুলো আছে এগুলাকে যে শুকনা কাপড় দিয়ে প্রত্যেক দিন তো আমরা মুছে থাকি, তো শুকনা কাপড় দিয়ে মোছার চেষ্টা করবেন। তারপরেও যখন ফার্নিচারগুলো অনেক পুরানো হয়ে যায় তখন দেখা যায় কি মাসে বা ২ মাসে একবার ভালোভাবে পানি যে কাপড় ভিজিয়ে পানি দিয়ে ভালোভাবে নিংড়ে একটু মুছে নিতে হয়। তা না হলে যে ফার্নিচারে ধুলা পড়তে পড়তে গ্লেজটা নষ্ট হয়ে যায়। তো প্রত্যেক দিনই চেষ্টা করবেন একটু ধুলাবালুগুলা মুছে নেওয়ার জন্য, এতে করে আপনার ফার্নিচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং চকচক করবে। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের দেখবেন হিসেব করেই চলতে হয়। আর যারা ফ্রিজে রাখবেন এভাবে ভিতর থেকে দেখা যায় না, তো ওগুলাকে একটু উপরে নাম লিখে রাখবেন। আর মধ্যবিত্ত পরিবারে দেখবেন হিসেবের মধ্যে চলাটাই ভালো, ব্যয় হিসেবের মধ্যে আমার মনে হয় কেউ চলে না। আমরা চেষ্টা করি ৫ দিনের জায়গায় যদি ৬ দিন নিতে পারি, ৭ দিন নিতে পারি, তাহলে মনে হয় কি যে আরও একটা দিন বা ২টা দিন তো চলে গেল। তো আমিও কিন্তু ব্যতিক্রম কোনো কিছুই না, আপনাদের মতোই যতটুকু পারি চেষ্টা করি ফ্যামিলি মানে সব কিছু ভালো মন্দ বুঝে তারপর চলার জন্য। তো আমি সব কিছু মানে রেডি করে নিয়েছি। আর যেগুলো আগে আছে ওগুলো উপরে রেখেছি। আগের বক্সগুলো উপরে রেখেছি, পরের বক্সগুলো এখনের যে নতুনগুলো এগুলো নিচে রেখেছি। রান্নাবান্না বলেন আর রান্নাঘর বলেন পরিষ্কারের ক্ষেত্রে আর চুলাটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর ওই চুলা দিয়ে যদি কালি ওঠে তাহলে পাতিল এগুলো দেখবেন অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তো আমার তো হয় 15 দিনে একবার হলেও এভাবে ধুতে হয়। আমি গ্যাস বার্নার এবং গ্যাস যে আসে ওইগুলাকে একসাথে ডিটারজেন্ট এবং গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন হয়েছে আমি এগুলাকে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাস যে আছে ওই ছিদ্রগুলা দিয়ে ভালোভাবে যে কোনো একটা কাঠি দিয়ে পরিষ্কার করে দিবেন, তাহলে দেখবেন আপনার চুলা দিয়ে কালি আসবে না, অনেক আপনার পাতিলগুলাও নোংরা হবে না। তো আমি যদি কিছুদিন একটু লেট হয়ে যায় তাহলে দেখা যায় কি
নোংরা হয়ে যায় আর কি, কালি আসে। ওই যে দেখেন এখন যে পরিষ্কার করতেছি এটার এই সাইড দিয়ে, যে সাইড দিয়ে গ্যাসটা ঢুকে ওই সাইডটা যে কোনো একটা শক্ত কোনো কিছু দিয়ে পরিষ্কার করে দিবেন, তাহলে দেখবেন কি আপনার মানে গ্যাসের চুলা দিয়ে কালি আসবে না। আমাদের বাসায় সবাই দেখবেন আর্টিফিশিয়াল কিছু গাছ আছে। আমাকে একজন আপু কমেন্ট করেছিল যে, "আপু তোমার গাছটা কি যে রিয়েল নাকি?" না আপু রিয়েল না, আর্টিফিশিয়াল আর কি। তো সেটাকে প্লাস্টিকের গাছ, তো সেটাকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিবেন। যে কোনো গাছ দেখবেন অনেক ভালো থাকবে, চকচকে থাকবে। কিছুদিন পরপরই ধুয়ে দিবেন, এতে করে বেশি নোংরা হবে না। যারা ঘি এবং বাটার ঘরে তৈরি খেতে চান তাহলে দেখবেন অল্প দুধে জাল করে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিবেন। পরদিন আপনি সরটাকে উঠিয়ে নেবেন, উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এতে করে অনেকগুলা সর জমে গেলে তারপর ঘি বা বাটার আপনি মনের মতো ঘরে একেবারে অথেন্টিক তৈরি করে নিতে পারবেন। আর বাকি দুধটা জাল করে ফ্যামিলির সদস্যকে খাইয়ে নিতে পারেন। এই তো আমার একটা ছোট বক্স ভরে গিয়েছে, এখন আবার একটা বড় বক্স নিয়েছি, সেটাকে আবার জমাবো। তারপর একসাথে আমার বেশিরভাগ বাটারই তৈরি করি, বাটারটা ভালো লাগে ঘরের খেতে। তো এই তো দেখেন অনেকটা সর হয়ে গেছে, এখন আবার যেটাকে নতুন রেখেছি তো সেটাকেও আবার রেখে দিব। এভাবে কিন্তু অনেক সর জমাতে পারবেন। আজকের ভিডিওটা অনেকগুলা টিপস আপনাদের সাথে শেয়ার করতে করতে অনেক বড় হয়ে গিয়েছে। আচ্ছা, রান্নাঘরের মশলার বক্স তো সবারই আছে কম বেশি, তেলের জার, মশলার বক্স। এইগুলাকে যদি 15 দিন পর পর বা 10 দিন পর পর আবার ধুয়ে আবার নতুন করে সাজিয়ে রাখেন, গুছিয়ে রাখেন, তাহলে দেখবেন যে এই বক্স তারপর জার এগুলোর তেল চিটচিটেও হবে না, অনেক সুন্দর থাকবে, ভালো থাকবে। আর আমার তো বাচ্চার ঘর লবণ মরিচ দিয়ে এটা খায় ওটা খায়, একেবারে অনেক নোংরা করে ফেলে। 10-15 দিন পর পরে এগুলাকে আবার গরম পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করতে হয়। তো তেলের ঝাড়টাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি জায়গা মতো তেলটাকে রেখে দিচ্ছি। আমি কি বলে সয়াবিন তেলটা রাখি যে পরোটা খাওয়ার জন্য। আর এই যে সরিষার তেলটা দিয়ে রান্নাবান্না করি। এটা হচ্ছে দেশি সরিষার তেল। রান্নাঘরের আশেপাশে যে ঝুড়িগুলা থাকে বা চালনিগুলা থাকে বা যেটাই বলেন, সেটাকে যদি 10-15 দিন পর পর একটু পরিষ্কার করে রাখেন তাহলে তেল চিটচিটে হয় না। আর যে কোনো একটা কর্নারে যদি একটু গ্রিন রাখার চেষ্টা করেন, দেখেও শান্তি লাগে, মনটাও ভরে যায়। আমি চেষ্টা করি রাখার জন্য। হারপিকের সাথে হারপিক পাউডারটাও রাখার চেষ্টা করবেন, এতে করে না ভালো হয়। বেসিনও পরিষ্কার করা যায়, বাথরুমও পরিষ্কার করা যায়, দুইটাই কিন্তু ভালো কাজ করে। আর আমাদের সবারই দেখবেন ঘরে জানালা থাকে। ওই জানালাগুলা বৃষ্টির সময় এমনিতেই তো আমরা পরিষ্কার করি, কিন্তু বৃষ্টির সময় চেষ্টা করবেন কি 10 মিনিট একটু খুলে রাখার জন্য। ঝুম বৃষ্টির মধ্যে না, একটু আস্তে বৃষ্টি হলে দেখা যাবে কি ভিজে যায়। ভিজে গেলে না যে ময়লাটা একদম নরম হয়ে থাকে, আপনি কাপড় দিয়ে ঘষা দিলেই দেখবেন কি আপনার জানালার সাইড বাইড সব কিছু একদম পরিষ্কার হয়ে যায় এবং গ্লাসটাও পরিষ্কার হয়ে যায়। তো আমার যেটা আমি করি, তো খুব সাধারণ এবং নরমাল একটা টিপস শেয়ার করেছি। এটা আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই কাজে আসবে, যারা জানেন না আর কি। আর যারা জানেন তো জানেনই। রান্নাঘরের যে কোনো জিনিসপত্র যখন ধুবেন তখন চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি ব্যবহার করার জন্য। কারণ রান্নাঘরের জিনিসপত্রের মধ্যে একটু তেল কাস্টে এবং তেল তেলে মানে একটা ভাব থাকে। তো তার জন্য গরম পানি দিয়ে ওয়াশ করার চেষ্টা করবেন। আর এদিকে যারা প্লাস্টিকের বা ওই যে পাশে দেখেন একটা পাইপের রেক আছে, প্লাস্টিকের রেক বা পাইপের রেকগুলো পছন্দ করেন না, তাদের জন্য সুন্দর একটা কিচেন রেক দেখাচ্ছি। এটা আমার নিজস্ব মতামত এবং আমি নিজেই ডিজাইনটা দিয়ে অনেকদিন মাথা খাটিয়ে তারপর বানিয়ে নিয়েছি এই ক্যাবিনেটটা। তো আপনারা কিন্তু চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন যদি পছন্দ হয়। এই যে নিচের অংশটাও দেখিয়ে দিয়েছি, আমি গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম। আমার আগে একটা পাইপের রেক ছিল, সেটা ভেঙে গেছে। তারপর আমি চিন্তা করলাম না, এরকম আর আনবো না। আমি কাঠের একটা তৈরি করে নিই। তো তারপর কাঠেরটা আমি তৈরি করে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই কাজে আসবে। গোছানো জিনিসও রাখতে পারেন, আর রেগুলার ইউজ করার জিনিসও কিন্তু রাখতে পারবেন। তো যতজনই দেখেছে সবাই খুব পছন্দ করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।